আমার সাহেব বড্ড রাগী। তার রাগ নাকে ডগায় থাকে। প্রচণ্ড গম্ভীর একটা মানুষ। কথা বলে মনে হয় ধমকাচ্ছেন। আমার শ্বশুরবাড়ির লোকেরা তাকে জমের মতো ভয় পায়। আমার ননদের ভাষ্য মতে আমার সাহেবের এক হুংকারে এখন আমার ছোট দেবর প্যান্টে প্রসাব করে দেয়। একবার আমার ননদকে থাপ্পড় মেরেছিল, সে 3 দিন জ্বরে ভুগেছে। মাও তাকে মান্যি করে চলে, তার কথায় অবাধ্য তিনি হন না। বিয়ের প্রথম দিনই এসব শুনে আমার গলা শুকিয়ে এসেছিল। আমার শাশুড়ি মা আমাকে খুব আস্তে করে বলেছিলেন, ওকে রাগিও না, লঙ্কাকাণ্ড ঘটবে। আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে গিয়েছিল। ভয়ে সংশয়ে আতঙ্কে গলা শুকিয়ে গিয়েছিল। আমি শুধু মাথা নেড়েছিলাম। আমার বয়স তখন খুব কম, কেবল 18। ঘরে পা রেখেছি কেবল। 18 বছরের মেয়েকে যদি এত ভয়ঙ্কর মানবের কথা বলা হয়, যার সাথে কিনা তার আমৃত্যুর বন্ধন, তার বুকের তীব্র আতঙ্ক জন্মানোর বিস্ময়কর ঘটনা নয়। আমার বিয়েটাও হয়েছিল আমার অমতে। ফলে অনিশ্চয়তার জোয়ারে আমি খাবে খেলাম। নিতান্ত সুন্দরী বলে পাড়ার অসভ্য ছেলেদের জ্বালাতনের শিকার হতে হয়েছিল আমাকে। উত্তক্ত করত তারা যখন তখন। কলেজে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেল। আমার বাবা ছাপোষা শ্রেণীর নিরীহ প্রাণী। তিনি সহ্য করলেন না আমাকে বাড়িতে রাখার। পড়াশোনা তখন প্রায় বন্ধের পথে। আমাকে নিয়ে আত্মীয়রা বিরক্ত। অবশেষে বড় চাচার অফিসে কর্মরত এক যুবকের সাথে এক শুক্রবার আমার বিয়ে হয়ে গেল। বয়সে আমার সাহেব আমার থেকে অনেক বড়। বেশ ভালো পদে চাকরিরত সে। আমাকে দেখতে এসেছিল শুধু আমার শাশুড়ি আর খালা শাশুড়ি। সাহেবের সাথে দেখা হয়েছিল একেবারে বিয়ের দিন। বিবাহ কার্য শেষে যখন আমাকে তার পাশে এনে বসানো হলো, তখনই আমি তাকে প্রথম দেখলাম। লম্বা দেহী সুঠাম দেহের মানুষ, চোয়াল কঠিন তীক্ষ্ণ রুক্ষ দৃষ্টি, কেমন একটা তাচ্ছিল্য ভাব। আমি তখন কাঁদছিলাম। বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে ভাবতেই আমার চোখ থেকে পানি পড়ছিল অক্লান্তভাবে। নাক টেনেছিলাম তখন ক্ষণে ক্ষণে। ফলে তিনি আমার দিকে একবার চাইলেন, তীক্ষ্ণ ধারালো দৃষ্টি। কপাল কিঞ্চিত কুণ্ঠিত হলো যেন। একটু পর চসূচক একটা আওয়াজ পেলাম। তার কি আমাকে ভালো লাগেনি? তিনি কি বিরক্ত? ছোট মস্তিষ্ক জুড়ে ঘিরে ধরল নানা তিক্ত চিন্তা। আমার কান্না যেন আরো বেড়ে গেল। ভয়ে জুবুথুবু হয়ে বসে রইলাম। কোথায় আমাকে আশ্বস্ত করবেন তা না, তিনি একটু পর উঠে চলে গেলেন। তার মুখে যেন তীব্র অবহেলা লক্ষ্য করলাম। আমার শ্বশুরবাড়ি খুব বড় নয়, মানুষ বলতে 4 জন। আমার শাশুড়ি, ননদ, ছোট দেবর আর আমার সাহেব। শ্বশুর মারা গেছেন বছর 4। ননদ এখন অনার্সে আর দেবর আমার থেকে ছোট, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। আমার সাহেব যতটা খচ্চর, আমার শ্বশুরবাড়ির প্রতিটা প্রাণ ততটাই নমনীয়। ননদ আমার বড় হলেও আমাকে ভাবি বলে সম্বোধন করলেন। আমি বললাম, আপু, আমাকে কানন বলে ডাকুন প্লিজ। ভাবি বলে অস্বস্তি লাগে। আমার ননদের নাম মিষ্টি, আমি তাকে মিষ্টি আপু বলে ডাকি। তিনি হেসে বললেন, ভাইয়া শুনলে আমার দাঁত ফেলে দিবেন। আমার হাসি গায়েব হয়ে গেল। শাশুড়ি মা যখন আমাকে বরণ করতে চাইলেন, আমার সাহেব গম্ভীর স্বরে বললেন, এইসব দ্রুত শেষ করো, আমার সকালে অফিস আছে, ক্লান্ত লাগছে। শাশুড়ি মা দ্রুত আমাকে মিষ্টি খাইয়ে বরণ করলেন। সাহেব তখন গটগট করে চলে গেলেন ভেতর ঘরে। আমার জন্য অপেক্ষাও করলেন না। আমার মনটা তীব্র অভিমানে আর অবহেলার প্রহারে থিতিয়ে গেল। মা তখন আমাকে সতর্কবাণী শুনিয়ে মিষ্টি আপুকে বললেন, ওকে ঘরে নিয়ে যা, মোয়ামিন রেগে যাবে। আমার সাহেবের নাম মোয়ামিন, কিন্তু সেই নামে আমার কখনো ডাকাই হয়নি। আমি ডেকেছি সাহেব বলেই। মিষ্টি আপু যখন আমাকে সিঁড়ি দিয়ে দোতলায় নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি আমাকে আমার সাহেবের রাগের দস্ত শোনালেন। আমার ফ্যাকাশে ভয়ার্ত মুখ দেখে তিনি হাসতে হাসতে বলেন, তুমি চিন্তা করো না ভাবি, তোমাকে মারবে না। বললে হলো, মেরে বসলে? এক এক কাঠের মতো দেহ, আমি তো হাসপাতালে ভর্তি হয়ে থাকবো। কাপা কাপা পায়ে রয়ে শোয়ে ঘরে প্রবেশ করলাম। সাহেব তখন জানালার কাছে দাঁড়ানো, আঙুলের ফাঁকে সিগারেট চলছে। আমার নুপুরের আওয়াজেই নাকি পায়ের শব্দে তিনি ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ চোখে তাকালেন। কপালের তীব্র ভাঁজ। তার ভয়ঙ্কর চাহনি দেখে আমার গলা শুকিয়ে এলো। মনে হলো ছুটে পালাই। কিশোরী মনে পুরুষের অভিপ্রায় হয়নি, তবে এখনও এমন ভয়ঙ্কর রাগী মানবের সাথেও আমার জোট হবে জানা ছিল না। আমি দৃষ্টি নামিয়ে ফেলতে তিনি আমায় সূচক শব্দ করলেন। রুগ্ন স্বরে বললেন, সিগারেট খেলে কি সমস্যা হয়? আমি কেঁপে উঠলাম ভারী স্বরে। বুক ভারী হলো। ভয়ে গলার স্বর হারিয়ে গেল। খুব কষ্টে মিনমিনিয়ে বললাম, না। স্পষ্ট করে কথা বলা যায় না, ম্যানম্যান করে কথা বলা ভালো লাগে না। তার কথায় আবারও বুক ধক করে উঠল, গলা কাঠ হয়ে গেল। পারলে আমি ছুটে পালাই নিজের বাড়ি, কিন্তু উপায় কই? আমার সিগারেটের গন্ধ একেবারেই ভালো লাগে না। তবুও সে যেন না রাগে, তাই বললাম, না। সাহেব আমার থেকে ভীষণ বিরক্তি নিয়ে চাইলেন,
যেন মিথ্যাটা ধরে ফেলেছেন। তার আগে মুখের দিকে তাকানোর সাহস হলো না। আমি মাথা নুয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি সিগারেটটা ফেলে দিলেন জানালা দিয়ে, তারপর জানালা আটকে দিলেন। তীব্র বেগে ফ্যান চলছে। বিছানার কাছে এসেই এক টানে নিজের গায়ের পাঞ্জাবি খুলে ফেললেন। উদম শরীরখানা দেখতেই আমি জমে গেলাম। ওই যে বললাম, পুরুষের সান্নিধ্যে আমার কখনো হয়নি। গালজোড়া গরম হয়ে গেল। খেয়াল করলাম আমার হাত ঘামছে, শাড়ির অংশ ঘামছে, জড়িয়ে রইলাম যেন আমি মূর্তি। সাহেব বিছানার বালিশ টানতে টানতে বললেন, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে এখানে আসার কৃপা করলে ভালো হয়। আমার সকালে অফিস আছে। ফজরের আজানের সময় ভসভস করে ঘুমানো আমার অপছন্দ। আমি যেন বিছানা তখন টান টান দেখি। আমার ভীষণ কান্না পেল। এমন খচ্চর রাগী পুরুষের সাথে আমার বিয়ে হলো কেন? এমন নিষ্ঠুর ভাগ্য। একটু সুন্দর করে কি বলা যায় না? আমার সন্দেহ হলো লোকটা বুঝে আমাকে পছন্দ করে না, তাই তো এমন তুচ্ছুর করছে। দৃষ্টিতে তাচ্ছিল্য ভাব, অবহেলা যেন আমি ঠিক বুঝলাম। আমি চোখের পানি আটকাতে পারলাম না। আমার এই এক সমস্যা, কাঁদলেই নাক বন্ধ হয়ে যায়। চোখের পানি রাখে নাকের পানি পড়ে। নিঃশব্দে কাঁদার উপায় নেই। আমি নাক টানতেই তিনি আমার দিকে রাগি চোখে চাইলেন। কিছু সময় তাকিয়ে রইলেন, কোনো কথা বললেন না। তার দিকে না তাকিয়েও আমি ঠিক টের পেলাম তার ঠান্ডা দৃষ্টি। ভয় আমার গলা পাকালো ঠিক ছোট্ট বুকের মাঝখানে। একটু পরে তিনি লম্বা হয়ে শুলেন। পিঠ ফিরিয়ে চোখ বুঝতে বুঝতে বিরক্ত নিয়ে যেন বললেন, যত সব। রাতটা আমার নির্ঘুম কাটলো। আমি দু চোখের পাতা এক করতে পারলাম না। ফজরের আজানের একটু আগে বাথরুমে ছুটলাম, যেন তিনি উঠে আমাকে না দেখেন বিছানায়। গোসল সেরে বের হতে দেখলাম সাহেব উঠে পড়েছেন। শলার ঝাড়ু হাতে বিছানা ঠিক করছেন। তার স্বভাব চোখ খুলে আগে বিছানা করা, এরপর হাত মুখ ধোয়া। আমি বাথরুম থেকে বের হতে দেখেই তিনি আমাকে দিকে তাকালেন, কিন্তু এবার একটু ভিন্ন ভঙ্গিতে। এই চাহনিতে তীক্ষ্ণতা থাকলেও বিরক্ত ছিল না, তার ছিল ভাব ছিল না, কেমন গভীর চাহনি, বুক কাঁপিয়ে তোলা সেই দৃষ্টি। স্থির চোখে অনেক সময় দেখার পর তিনি কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে গেলেন। আমি গামছা নেড়ে দিলাম বারান্দায়। এখনও আজান দেয়নি। আকাশে আলো নেই, পাখিদের ডাক শোনা যাচ্ছে না। কেমন নীরব একটা ভোর। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াবো, তখন দেখলাম শাড়িটা ভীষণ এলোমেলো। কুচিগুলো অবিন্যস্ত হওয়ায় পেটের খানিটা দেখা যাচ্ছে। গোসল করা ব্লাউজ ভিজে পিঠে লেগে গিয়ে পিঠ স্পষ্ট বোঝা যাচ্ছে। শরীরের খাঁজগুলো উন্মুক্ত, বুকের কাছটায় এলোমেলো করে বোতাম লাগিয়েছে। ইস, লজ্জা পেলাম ভীষণ। আমার ইচ্ছে করলো কোথাও যেন লুকিয়ে যাই। তিনি কি ভাবলেন কে জানে। আমি শাড়িটা ঠিক করলাম খুব কষ্টে। এর মধ্যে তিনি বাথরুম থেকে বেরিয়ে এলেন, আর চোখে আমাকে দেখে কঠিন গলায় বললেন, আমি মসজিদে যাচ্ছি, নামাজ পড়া হয় যেন। এরপর ঘুমাতে ইচ্ছা করলে আপত্তি নেই। আর শাড়ি পরার মাথার দিব্যি কেউ দেয়নি। সমস্যা হলে এসব ন্যাকামি করার মানে নেই বলে বেরিয়ে গেলেন। আমি থ হয়ে চেয়ে রইলাম। তিনি আমার সাথে সরাসরি কথাও বলেন না, ফলে ঠাহর করতে পারলাম না লোকটার মনের ভাব। সে কি মনের বিরুদ্ধে আমাকে বিয়ে করেছেন? সেই সাথে মনে হলো আমার শাশুড়ি মা তাকে ছোটোবেলায় মধু খাওয়াননি। একটা মানুষ এত কসমার্কা কথা কি করে বলে? কে বলে? অন্তত বয়সে ছোট বলে একটু তো মায়া করতেই পারে। আমি কি তার মায়ার যোগ্য নই? তিনি মসজিদ থেকে এসে দেখলেন আমি ভদ্র লক্ষ্মী বইয়ের মতো বিছানায় বসে আছি, মাথায় ঘোমটা টেনেছি। মা বলেছেন বিয়ের পর শাড়ি পরা মেয়েদের ধর্ম। তাই সাহেব রাগ করলেও আমি শাড়ি পরবই। সাহেব পাঞ্জাবি খুলে একবার আমাকে দেখলেন, কিছু সময় তাকিয়েই থাকলেন, কিন্তু কিছু বললেন না। পাঞ্জাবি নেড়ে বিছানায় পা লম্বা করে শুলেন। তাকে শুতে দেখে আমি এক প্রকার লাফিয়ে দাঁড়ালাম। তিনি বিরক্ত নিয়ে শুধালেন, কি হয়েছে? আমি কিছু বললাম না, মুখে কুলু পেটে দাঁড়িয়ে রইলাম। ফলে তার কপালে ভাঁজ তীব্র ও ঘন হলো। তিনি বিরক্ত নিয়ে বললেন, ধ্যাৎ, চোখে হাত দিলেন। তারপর ওভাবে বললেন, একটু পরে চা বানাতে পারলে এক কাপ চা বানিয়ে আনার কৃপা করলে ভালো হয়। মাথা ধরেছে। আমি ঠিক 7টায় বের হব। নাস্তা যেন টেবিলে থাকে। আমার বয়স হয়েছে, তাই মিষ্টির সাথে রান্নাঘরের কাজ বুঝে নেওয়ার কৃপা করলে ভালো হয়। আমার সাথে আবার তৃতীয় পুরুষে কথা বলা। রাগ হলো, কিন্তু সেই রাগ গিলে আমি মিনমিনে বললাম, আমি রান্না করতে পারি না। তিনি সাথে সাথে চোখের ওপর থেকে হাত ছড়িয়ে কিছু সময় আমার ঠান্ডা দৃষ্টিতে তাকালেন। বিরক্ত হলেন কিনা কে জানে। পর মুহূর্তে ভারী এবং গম্ভীর গলায় বললেন, শিখতে তো দোষ নেই। রান্না না পারা কোনো ক্রেডিটের কাজ নয়। মিষ্টি পারি, মা পারে, শিখে নেওয়ার কৃপা করলে ভালো হয়। আমি মাথা নাড়ালাম। শাশুড়ি মা বলেছেন তার ছেলেকে না রাগাতে। তিনি আবার চোখের ওপর হাত দিতে দিতে বললেন, সময় আছে এখনও 1.5 ঘন্টা। ঘুমাতে চাইলে ঘুমাতে পারা যাবে। আমি নড়লাম না। তিনি এখন শান্ত হয়ে গেলেন। আমি আস্তে করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমার বুকে জমে থাকা দীর্ঘশ্বাসটা ফুস করে বের হলো।
কেমন স্বস্তি লাগতে লাগলো যেন। পুরো তখন একেবারেই শান্ত, সবাই হয়তো ঘুমে। এই শান্ত পরিবেশে চিন্তাগুলো আরও প্রগাঢ় হলো। এমন রাগী মানুষের সামনে দুদণ্ড থাকাতেই আমার হাঁসফাঁস লাগে। সারাটা জীবন কীভাবে কাটাবো। সাহেব অফিসের জন্য বেরিয়ে গেলে আমার দিনটা সরল হয়ে গেল। মিষ্টি আপু আর মায়ের পেছন পেছন ঘুরে দিন কাটলো। আমাদের বাড়িটাকে ঠিক বিয়ে বাড়ি মনে হলো না। সাহেবের অপছন্দ বিধায় বিয়েটা খুব সাদামাটা হয়েছিল। আত্মীয়রা এসেছিলেন, তবে খুব একটা না। আশেপাশে তেমন আত্মীয়ও নেই, শুধু খালা শাশুড়ি। এটা অবশ্য ভালোই হলো, সবার সামনে সংসেজে মুখদর্শনের ঝামেলা নেই। ফলে আমার দিনটা খুব সাধারণভাবেই কাটলো। মনে হলো বাসাতে আছি। একসাথে সবাই দুপুরের খাবার খেলাম। বিকেলের পর আমি নিজের চা বানালাম। রান্না না পারলেও এটা আমি ভালো পারি। চা হাতে আমি মিষ্টি আপু আর শাশুড়ি মা গল্পের আসর জমালাম মায়ের ঘরে। মিষ্টি আপু রসিক মানুষ, খুব সুন্দর করে সে নানা গল্প বুনেন। খুব সাদামাটা সেই গল্প, কিন্তু ইচ্ছে করে শুনি আর শুনি। সে গল্পে ছিল তাদের কথা, তাদের গ্রামের কথা আর কিছু কিছু সাহেবের কথা। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। রাত 8টা বাজতে মিলিটারি ক্যাম্পের মতো আমাদের ঘর সতর্ক হয়ে উঠল। গল্পের আসর ভাঙল। আমার দেবর মাহমুদ সারাদিন টোটো করে ছুটলেও ঘড়ির কাঁটা 8টা ঘরের যেতেই সে বই খুলে বসল। মিষ্টি আপু ছুটলেন ভাত বসাতে। সাহেবের গরম ভাত খাওয়ার অভ্যাস। মাও সতর্ক হয়ে গেলেন। নিজের অপরিপাটি ঘর গুছিয়ে ফেললেন। আমিও হাত লাগালাম। আমার সাহেব ঠিক 8টা 15তে ঢুকলেন বাসায়। গলার টাইটা ঢিলে করে খুলতে খুলতেই আদেশ করলেন, মিষ্টি, গরম পানি দে, আমি গোসল করব। মিষ্টি আপু দ্রুত ছুট দিলেন রান্নাঘরে। গরম পানি বসালেন সাথে সাথেই। তিনি তার ব্যাগটা হাতে নিতেই যাব অমনি তিনি গম্ভীর স্বরে বললেন, দরকার নেই, মিষ্টি থেকে পানিটা নিয়ে ঘরে এনে দেওয়ার কৃপা করলে ভালো হয়। বলে হনহনিয়ে নিজের ঘরের দিকে গেলেন। সাহেবের ভয়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ছুটে গেলাম রান্নাঘরে। মিষ্টি আপু ভাতের ফ্যান গলাচ্ছিলেন। আমাকে বললেন, ওই যে পানি হয়ে গেছে। বিশাল হাঁড়ি ভর্তি পানি। খুব কষ্টে তা নামালাম কাপড় দিয়ে। কোনো মতে জীর্ণ শরীরে তার টেনে আনলাম ঘর অবধি। ঘরে ঢুকতে সাহেবের হুঙ্কার কানে এলো। ফোনে কাকে যেন শাসাচ্ছেন। এক কথা কয়শতবার বলতে হয় শুনি। বাসার আসার পর আমি অফিস সংক্রান্ত কোনো কথা শুনতে চাই না। কেন ফোন করা হয়েছে? তার হুঙ্কার ছড়িয়ে গেছে ঘরময়। সেই সাথে আমার বুক কেঁপে উঠেছে এমন ভারী ধমকের সুরে। না জানি অপর পাশের লোকের কী অবস্থা। আমি কোনো মতে গরম পানির পাতিলটা নিয়ে বাথরুমে গেলাম। সাহেব তখন ফোনে শাসাচ্ছেন। আমি পানিটা ঢালতে যাব অমনি কঠিন গলা কানে এলো, কী করছো? আমি চমকে উঠলাম। গরম পানির পাতিলটা হাত থেকে ফসকে গেল। সেই সাথে টকটকে গরম পানি ছিটকে পায়ে পড়ল। তীব্র জ্বলন আর ব্যথা চিৎকার করে উঠলাম আমি। প্রায় সাথে সাথেই আমার পা লাল হয়ে উঠল। পোড়া মাংসের অসহ্য ব্যথায় আমার চোখ ঝাপসা হয়ে গেল। সাহেব ছুটে এলেন তক্ষুনি। ধমকে উঠে বললেন, বালতি নিয়ে গেলেই তো হতো, মিষ্টি ঢেলে দিত। আমি কাটা মুরগির মতো ছটফট করছি। তিনি দ্রুত আমার পায়ে ঠান্ডা পানি ঢালতে লাগলেন। তবু আমার জ্বালা কমে না। আমার চিৎকারে মা, মিষ্টি আপু আর আমার দেবর মাহমুদ ছুটে এলো ঘরে। মা অস্থির গলায় বললেন, চামড়া উঠে গেল নাকি? আহারে বাচ্চা মেয়ে, কী করে হলো এগুলো? আমি ব্যথায় ছটফট করছি। সাহেব আমার পায়ে পানি ঢালছেন, কিন্তু পায়ের অবস্থা খুব খারাপ। ফলে কিছু না বলেই তিনি আমাকে কোলে তুলে নিলেন। হুঙ্কার দিয়ে বললেন, সরো সবাই, আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমাকে দেখে মিষ্টি আপু অপরাধে থিতু হলেন। এদিকে ব্যথা যন্ত্রণায় আমি কাতর। শক্ত করে সাহেবের গলা ধরে আমি তার বুকে মুখ গুজে কাঁদছিলাম। আমার কান্না দেখে তিনি বিরক্ত নিয়ে কঠিন গলায় বললেন, সামান্য পানি ঢালতে যে পা পুরায় সে আবার করবে সংসার, যত সব। কঠিন গলায় কথাটা বললেও খুব যত্নে আমাকে কোলে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সাহেব। পুরোটা রাস্তা আমি তার করেছিলাম। হাসপাতালের করিডোরেও আমাকে কোলে তুলে নিয়ে হাঁটছিলেন। ডাক্তার তখন আমার ড্রেসিং করাচ্ছিলেন। তখন মুখ ছিল কঠিন। ঝলসে যাওয়া পায়ের দিকে চেয়ে রাগে তার কপালে তীব্র ভাঁজ পড়ছিল। অথচ আমার হাত ছিল তার হাতের ফাঁকে। শক্ত ছিল সেই বাঁধন। আমি ব্যথায় তাকে খামচে ধরেছিলাম। নখে বিদ্ধ হচ্ছিল তার চামড়া। ফলে তার মুখশ্রীতে তীব্র বিরক্তি প্রকাশ পাচ্ছিল। অথচ তিনি আমার হাত ছাড়লেন না। তার এমন দ্বিমুখী আচরণে আমি দ্বিধান্বিত। যার সাথে আবার বিয়ে হয়েছে সে কি আবার খোপার গোলাপ নাকি কাঁটা?